আসসালামু আলাইকুম। আমি তো ভালোবাসি তোকে, লিখেছেন সালমা চৌধুরী। সন্ধিকুঞ্জে আজ খুশির আমেজ। মেঘ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, সেই আনন্দে বাড়িতে নানান রকমের মিষ্টি এসেছে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান দুজনেই অফিসে ছিলেন। খবর পাওয়া মাত্র মেঘের পছন্দের সব মিষ্টি নিয়ে বাড়িতে হাজির হয়েছেন। ইকবাল খান, তানভীর আগেই মিষ্টি এনে মেঘসহ সবাইকে খাইয়েছে। খুশিতে মেঘের দু চোখ ছলছল করছে। উচ্চ মাধ্যমিকের ফলাফলের দিনও মেয়েটা এত খুশি হতে পারেনি। তখন মনের মধ্যে আতঙ্ক ছিল, ঢাকার ভেতরে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কি না সেই ভয়ে সর্বক্ষণ আতঙ্কিত থাকত। সব আতঙ্কের অবসান ঘটেছে আজ। মেঘ সবার দিকে নজর বুলিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। অবশেষে সব ভয়ডর কেটেছে। ভর্তি পরীক্ষা নামক অদৃশ্য যুদ্ধে বিজয়ী হতে পেরেছে। অবশ্য এই বিজয়ের পেছনে অলক্ষিতভাবে আবিরের বিস্তর অবদান ছিল। পড়তে পড়তে মেঘ যতবার ক্লান্ত হয়েছে, গতি হারিয়েছে, ততবারই আবির নতুন করে স্বপ্ন দেখিয়েছে। পড়াশোনার প্রতি আগ্রহ বাড়িয়েছে। পড়াশোনার বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে মেঘকে সাহায্য করেছে। কয়েক মাসে আবিরের সাথে মেঘের সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। ফোনে খুব বেশি কথা না হলেও মেসেজে প্রায়ই কথা হয়। তবে মেঘের থেকেও তানভীর আজ কয়েক গুণ বেশি খুশি। 5 মিনিটও বাসায় বসেনি। আদিকে নিয়ে আশেপাশে সব বাড়িতে মিষ্টি দিতে চলে গিয়েছে। সবাই মন থেকে খুশি হতে পারলেও মোজাম্মেল খানের মনে কিঞ্চিত কষ্ট রয়ে গিয়েছে। ওনার ইচ্ছে ছিল একমাত্র মেয়েকে ডাক্তার বানাবেন, কিন্তু মেঘের সেদিকে আগ্রহ কম থাকায় প্রথম দিকে রাগও করেছিলেন তিনি। আলী আহমেদ খান ভাইকে বোঝানোর চেষ্টা করেছেন। এক সময় আবির জানতে পেরে সেও চাচুকে যথাসাধ্য বোঝানোর চেষ্টা করেছে। ভাইজানের সাথে উঁচু গলায় কিছু বলতে না পারলেও আবিরের সাথে ঠিকই রাগ দেখিয়েছিলেন তিনি। মেঘ ভার্সিটিতে চান্স না পেলে মেঘকে তিনি প্রাইভেট মেডিকেলে পড়াবেন এমন হুমকিও আবিরকে দিয়েছিলেন। আবির চাচুর কথা মেনে নিলেও মেঘের উপর মানসিক প্রেশার পড়ুক এমন কোনো কাজ কাউকে করতে দিত না। মেঘের ইচ্ছের বিরুদ্ধে যেন পড়াশোনা করতে না হয়, তার জন্য প্রথম এবং একমাত্র লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আবির পরিচিত ছোট ভাই বোনের সাথে যোগাযোগ করে সাজেশন গাইডলাইন সংগ্রহ করেছে। মেঘকে যথাসাধ্য মোটিভেট করার চেষ্টা করেছে। আজ মেঘের সাথে সাথে আবির তানভীর দুজনেই সফল, অথচ মেঘ এসবের কিছুই জানতে পারেনি। মেঘ নিজের রুমে গিয়ে আবিরকে কল করলো। আবির কল রিসিভ করতেই মেঘ বলল, আলহামদুলিল্লাহ, আমি ডাবিতে চান্স পেয়েছি। আবির মোলায়েম কণ্ঠে বলল, জানি। প্রকৃতির অদ্ভুত পাতাকরণ। রৌদ্রোজ্জ্বল দিন, সূর্যের উপচে পড়া হাসি দেখে মনে হচ্ছে মেঘের খুশিতে সূর্যি মামা দরদ ঢেলে দিচ্ছে। আবিরের স্ফূর্ত কণ্ঠে মেঘ চমকিত হলো। নেত্রমণিতে খুশির ঝলক দেখা গেল। তবুও ভরং করে জানতে চাইল, আপনাকে কে বলল? আবিরের কণ্ঠে আজ হম্বিতম্বি নেই, শান্ত নদীর জলের মতো স্থির চিত্রে বলল, বাসা থেকে সবার কল দিয়ে জানানো শেষ। আপনি এতক্ষণে জিজ্ঞেস করছেন কে বলল? আপনি যে ভুল করেও আমাকে জানাননি, এ ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারেন। মেঘের মনটা হঠাৎই ছটফটিয়ে উঠল। আবিরের শেষ কথাটাই যেন হৃদয় প্রাঙ্গণে অতর্কিতেই হোঁচট খেল। মেঘ অবনত মনে বলল, আমি নিচে ছিলাম, তাই আগে জানাতে পারিনি। সমস্যা নেই, আপনি খুশি তো? আবির অঙ্কুর হেসে জানতে চাইল। অনেক খুশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবির ঠোঁট বেঁকিয়ে হাসল। ফিকে হওয়া চেহারার সজীবতা ফিরেছে কেবল। আকস্মাৎ অধীর হয়ে শুধালো, আপনার বান্ধবীর কী খবর? সে কোথায় চান্স পেয়েছে? মেঘের তীক্ষ্ণ কণ্ঠের প্রশ্ন, কোন বান্ধবী? বন্যা। আবিরের সহজ স্বীকারোক্তি। আপনি বন্যাকে কিভাবে চিনেন? তানভীর বলেছে। মেঘ কিছুক্ষণ নিষ্পলক চোখে চেয়ে রইল। আনমনে কিছু ভেবে নিল। নিবৃত গলায় বিড়বিড় করল, তাই তো বলি, আমার ব্যাপারে বিস্তারিত বর্ণনা কে দেয় আপনাকে? আলহামদুলিল্লাহ, বন্যাও ডাবিতে চান্স পেয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দুজনের এই সম্পর্ক সারা জীবন অটুট থাকুক। আবির হালকা হেসে ফিসফিস করে কথাগুলো বলল। জিভের ডগা দিয়ে আলগোছে ঠোঁট ভিজিয়ে নিল। কথা শেষ করে আবারও হাসলো। মেঘ মৃদুস্বরে বলে উঠল, একটা কথা জিজ্ঞেস করব? আবির স্ফূর্ত কণ্ঠে বলল, জি অবশ্যই। আবিরের হাসির বান কিঞ্চিত কমেছে। মেঘের সৌম্য বদনে বিস্ময় উপচে পড়েছে। অস্থির চিত্তে জানতে চায়, আপনি বাংলাদেশে আসবেন কবে? আকস্মাৎ আবিরের মগজে নিউরনের কম্পন অনুভব হলো।
প্রথমবারের মতো মেঘের মুখে এই প্রশ্ন শুনে আবির আনমনে হাসল। ভাগ্য বিড়ম্বনায় প্রিয়তমাকে ছেড়ে আসতে বাধ্য হলেও আবিরের মন প্রাণ জুড়ে যে মেঘের অবস্থান তাতে কোনো সন্দেহ নেই। অস্থায়ী জীবনে আঁধার রাতের অনুধার আলোকচ্ছটার মতো মেঘ আবিরের অন্তঃস্থলের স্থায়ী বাসিন্দা, আবিরের জীবনের একমাত্র দুর্বলতা। মেঘের প্রশ্ন শুনে আবির মুচকি হেসে মিষ্টি গলায় জবাব দিল, আপনি বললে আজই চলে আসব? মানে? মেঘের কপাল কুঁচকিয়ে আসে, কিঞ্চিত চাপা স্বরে শুধালো। আবির ঠোঁট প্রসারিত করলো, এপাশ ওপাশ চোখ ঘোরালো। হৃদয়ের জমে থাকা বরফের ন্যায় অনুভূতিরা কারো প্রণয়ের উষ্ণতায় উত্তপ্ত হতে চাইছে। মনে কোঠায় জমে থাকা অনুরক্তির তৃষ্ণারা কুলহারা হয়ে যাচ্ছে। আবিরকে উত্তরবিহীন থাকতে দেখে মেঘ আবারও বলল, কিছু বলছেন না যে? আবির অন্তরের চাপা উদ্দীপনা কাটিয়ে সুললিত কণ্ঠে বলে উঠল, কবে আসতে হবে বলুন? মেঘ রুষ্ট কণ্ঠে বলল, আসতে হবে না। আপনার এই আপনি অজ্ঞাটা আমার অস্বস্তির কারণ। আমাকে তুই করে বললে কি হয় আপনার? আবির পরনের টি শার্টটা ঠিক করতে করতে প্রশ্ন ছুড়ে দিল, আপনাকে তুমি করে বললে কি হয়? মেঘ ধপ করে বিছানায় বসলো, কপালে জমে থাকা ঘাম মুছে বিমর্ষ গলায় বলল, আপনাকে কিছু বলাই বৃথা। আবির ক্রিস হেসে বলল, তাই? মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে কটমট করে বলল, জি। ভালো থাকুন, বাই। আবির মলিন হেসে ফোন রেখে দিয়েছে। কাচের জানালা ভেদ করে আসা সূর্যের প্রখর আলো আবিরের চোখে এসে লাগছে। আবির উঠে গিয়ে জানালার সামনে দাঁড়ালো। তন্মনস্ক ভঙ্গিতে ভাবল খানিকক্ষণ। অস্থির মনটা হঠাৎই নীরবতায় স্তব্ধ হয়ে গেল। বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে কাঁপছে। স্বপ্ন, আশা, ইচ্ছেরা দূরপাল্লায় উড়ন্ত মেঘের মতো উড়ে যাচ্ছে। অন্তঃস্থলে আতঙ্ক ভর করেছে। আবির শুকনো গলায় ঢোক গিলা অনুষ্ণ কণ্ঠে বলল, তোর মুখে হাসি ফোটাতে প্রয়োজনে পৃথিবীর সব সুখ কিনে দিব। শান্তিময় সুখের প্রাসাদের রানী বানাবো তোকে, কিন্তু তোর মনের আকাশ বিষাদে ঢাকলে সুখান্বেষণের মতো খুঁজবি তো আমাকে, নাকি ধুলোয় ঢাকা অতীতের ভুলগুলো আঁকড়ে ধরে আমায় ভুলে যাবি অকালে? আমি তোকে হারাতে চাই না মেঘ, কোনোভাবেই হারাতে চাই না। নিঃশব্দের সুবাসিত রজনী শেষে নতুন দিনের সূত্রপাত হচ্ছে। প্রত্যুষের আলোতে আধার গুজিয়েছে। রোদের ঝলকে মন্থর গতিতে শাপলা বিলে শত শত শাপলা প্রস্ফুটিত হচ্ছে। মেঘের মনের ঘরে অগোচরে বিচরণ করা অদৃশ্য অনুভূতিতে হৃদয়ে তোলপাড় শুরু হয়েছে। মেঘাচ্ছন্ন চিত্তে মোহগ্রস্তের ঝঙ্কার, নিবৃত অনুভবে প্রণয়ের আবাস, মস্তিষ্কে তাহার পরিক্রমণ, চিন্তনে তাকে দেখার সুপ্ত অভিলাষ। 7 বছর পর বাড়ি ফিরছে খান বংশের বড় ছেলে সাজ্জাদুল খান আবির। 6 মাস পর ফেরার কথা থাকলেও অনাকাঙ্ক্ষিত কারণে হঠাৎই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। আলী আহমেদ খান কারণ জিজ্ঞেস করেও ছেলের কাছ থেকে আশানুরূপ কোনো উত্তর পাননি। বিশেষ কোনো কারণ ছাড়া ছেলের সহসা দেশে ফেরার বিষয়টা আলী আহমেদ খানের মনোপূর্ত হয়নি। তবে আবিরের বাড়ি ফেরার আনন্দে সন্ধিকুঞ্জে বিস্তৃত পরিসরে আয়োজন চলছে। গতকাল বিকেল থেকে রাতভর মালিহা খান ও হালিমা বেগমরা আবিরের পছন্দের পিঠা বানিয়েছেন। ইকবাল খানও গতকাল রাতে সিলেট থেকে ফিরেছেন। ভোরের সূর্য ঠিকমতো ওঠার আগেই ব্যাগ নিয়ে বাজারে চলে গিয়েছেন। ভাতিজার পছন্দের মাছ, সবজি থেকে শুরু করে অফুরন্ত বাজার নিয়ে বাসায় ফিরেছেন। আলী আহমেদ খান বাসার সামনে হাঁটতে বেরিয়েছিলেন। ছোটো ভাইকে এত বাজার নিয়ে ফিরতে দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়েছেন। ভারী কণ্ঠে শুধালেন, এত সকালে কেউ বাজারে যায়? সকালে না গেলে ভালো জিনিস পাবো কিভাবে? আবির কখন আসবে ভাইজান? আলী আহমেদ খান গুরুতর ভঙ্গিতে জবাব দিলেন, আবিরের আসতে বোধ হয় বিকেল হবে। ইকবাল খান বললেন, ও। মেঘের আলুলায়িত মন আজ কিছুতেই শান্ত হচ্ছে না। হবেই বা কিভাবে? গতকাল আবিরের পাঠানো সর্বশেষ মেসেজটা অলক্ষিতভাবেই বক্ষস্পন্দন জোরালো করে তুলেছে। মেঘের ঘুম ভাঙতে সহসা ফোন হাতে নিল। গতকালের মেসেজটা আবারও পড়তে লাগলো। অনিয়ন্ত্রিত মস্তিষ্ক যদি অধিকারবোধের আস্তানা হয়, তাহলে আমি সেই আস্তানার সর্দার। কেউ যদি আমার ক্ষমতার প্রতাপ দেখতে চায়, তবে তাকে বিধ্বস্তের শেষ সীমানায় অব্যাহতি দিব। বাতাসে সদা পুষ্পের সুবাস ছড়ায় না, কখনো কখনো বিষাক্ত হাওয়া বয়ে যায়। যে হাওয়া ক্রোধানলে জ্বলন্ত হৃদয়ের অবরুদ্ধ আর্তনাদ শোনা যায়।
যে পুষ্পমঞ্জরি বিবশ মনে প্রখর ঝড় তুলতে সক্ষম, তার জন্য মগজে একটু আধটু আন্দোলন চলাকে আমি দোষের কিছু মনে করি না। আমার হঠাৎ দেশে ফেরা যদি অবাঞ্ছিত ঘটনা হয়, তবে আপনি হবেন সেই অবাঞ্ছিত ঘটনার বাঞ্ছিত কারণ। আমাকে দেওয়া 7 বছরের তীব্র যন্ত্রণার অবসান ঘটিয়ে আপনার অভিমানী আকাশে যদি রঙিন ঘুড়ি না উড়িয়েছি, তবে আমার নাম আবির নয়। এত বছর তো খুব পালিয়ে বেরিয়েছেন, এবার দেখব কতটা পালাতে পারেন। ম্যাম, বি রেডি। গতকাল মেসেজ দেখার পর থেকে মেঘের অবস্থা নাজেহাল। এক মুহূর্তের জন্য স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে না। হৃদয় প্রবলভাবে উভয় সংকটে ভুগছে। নিশাচর পাখির মতো সারা রাত ছটফট করেছে। অর্ধপূর্ণ চাঁদের দীপ্তিতে রুমের সাদা রঙের দেয়ালটা যখন আলোকিত হয়ে উঠেছিল, মেঘ তখন ব্যালকনিতে দাঁড়িয়েছিল। রাস্তার পাশে জ্বলজ্বল করা নিয়ন বাতির নিচে আনমনে বসে থাকা আত্মভোলা এক মানবের আবছায়ের দিকে তাকিয়েছিল। 2-3টা কুকুর ছায়ামূর্তিকে ঘিরে বিরতিহীনভাবে ঘেউ ঘেউ করছিল, কিন্তু আত্মভোলা মানব নিবৃত ভঙ্গিতে বসেছিল। সে দৃশ্য দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ করে মেঘ একা একাই হেসেছিল। রাতের শেষ প্রহরে একটুখানি ঘুমিয়েছিল, কিন্তু মিম আর আদির হৈহুল্লোড়ে ভোরবেলাতেই ঘুম ভেঙে গিয়েছে। মেঘ নিচে আসতেই মালিহা খান আদুরি গলায় বললেন, এতক্ষণে ঘুম ভাঙল তোর? মালিহা খান দুহাতে কাজ করছেন। তার নিরন্তর হাবভাব দেখে মেঘ শঙ্কিত নেত্রে তাকিয়ে রইল। চপল পায়ে কয়েক কদম এগিয়ে বড় আম্মুর সামনে দাঁড়ালো। ঈশ্বর হেসে বলল, কোনো হেল্প লাগলে বলো, করে দিচ্ছি। হেল্প তো করতেই হবে। যা রান্না করতেছি বসে বসে খাবি আর বলবি কোনটা কেমন হয়েছে। মেঘ টেবিলে ঠেস দিয়ে দাঁড়িয়ে অলক্ষিতে প্রশ্ন ছুড়ল, আমি বলবো? মালিহা খান চুলায় বসানো পাতিলে খানিক তেল ঢেলে দিলেন। পেঁয়াজের বাটি হাতে নিতে নিতে ঘাড় কাত করে এক নজর মেঘকেও দেখে নিলেন। উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, হ্যাঁ, মিম আর আদিকে দায়িত্ব দিয়েছিলেন। কোথায় পালিয়েছে কে জানে। ওরা না বুঝে লবণ, না বুঝে মরিচ। মেঘ মলিন হেসে বলল, তোমার ছেলের আগে আমি খেয়ে নিলে তোমার ছেলের মন খারাপ হবে না? তোদের মতো এত মান অভিমান নিয়ে আবির বসে থাকে না। ছোটোখাটো বিষয় নিয়ে তোরা যেভাবে নাক সিটকাস, এমনভাবে আবির কোনোদিনও নাক সিটকায়নি। আর না তোদের মতো জেদ ধরেছে। তানবীরের জন্মের পর কিছু না বুঝলেও ঠিকই আদর করতো। তোর জন্মের কথা নাই বা বললাম। তোদের জন্মের পর থেকে আজ অবধি আবিরের মুখে তোদের ব্যাপারে শুধু ভালো কথাই শুনেছি। বড় ভাইয়ের দায়িত্ব কর্তব্যে কোনোদিন কোনো ত্রুটি রাখেনি। আর তোরা এই ঝগড়া লেগেই যাচ্ছিস। রাগ করে কেউ কারোর সঙ্গে কথা বলছিস না। এসব কি? মেঘ ঠোঁট বেঁকিয়ে মনে মনে বিড়বিড় করলো, এত বছর পর ছেলে আসতেছে, তোমার তো খুশি হওয়ারই কথা। আমার কি হবে আমি শুধু এই চিন্তা করছি। তিনি আসলে কোথায় লুকাবো আমি? হালিমা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে মুলায়েম কণ্ঠে শুধালেন, খেয়েছিস? আম্মুর কণ্ঠ শুনে মেঘ হন্তদন্ত হয়ে তাকালো। নিজেকে সামলে ধীর কণ্ঠে বলল, না, খাবো। হালিমা বেগম রান্নাঘরে গেলেন। মেয়ের জন্য খাবার বাড়তে বাড়তে বললেন, খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রেডি হয়ে নিস। মেঘের ফুরফুরে মেজাজে ধাক্কাটা যেন ঝট করেই লাগলো। হতবিহম্বল হয়ে প্রশ্ন করল, কেন আম্মু? হালিমা বেগম প্লেটটা খাবার টেবিলের উপর রাখলেন। মেঘ বিমোহিত দৃষ্টিতে আম্মুকে দেখছে। হালিমা বেগম মেঘের প্রশ্নের উত্তর দিচ্ছে না দেখে মেঘ কপাল কুঁচকালো। যেই মাত্র কিছু বলতে যাবে অমনি তিনি বললেন, তানবীর বলেছে তোকে নিয়ে এয়ারপোর্টে যাবে। চটক কাটার মতো চমকে উঠল। মেঘের অতপ্ত চেহারা লাবণ্য বিলীন হয়ে গিয়েছে। গুরুতর কণ্ঠে চেঁচিয়ে উঠল, না, আমি কোথাও যাব না। কেন যাবি না? কথার পিঠে প্রশ্ন ছুড়লেন হালিমা বেগম। আবিরের সঙ্গে সম্পর্ক ভালো খারাপ যাই ছিল, এত বছর কারো সামনে সরাসরি প্রকাশ পায়নি। তবে মেঘ আবিরের তিক্ত সম্পর্কের করা কারোরই অজানা নয়। আবির নিষেধ করায় কেউ কোনো দিন মেঘকে সরাসরি কিছুই বলেনি। মেঘ অসহায় দৃষ্টিতে আম্মুর দিকে তাকালো। মাথা নিচু করে বলল, আমি যাব না, মিমকে পাঠাও। আদি বায়না ধরেছে, মিম গেলে আদিকেও নিয়ে যেতে হবে। অনেক বুঝিয়ে আদিকে আটকানো সম্ভব হচ্ছে না। আদি এয়ারপোর্টে গিয়ে কি না কি অঘটন ঘটাবে। বাইজান ছেলেটার উপর আবার খেপে না যান। তার থেকে তুই গেলে কোনো সমস্যা হবে না। আমাকে কেন যেতে হবে? বড় আব্বু আর ভাইয়া গিয়ে তাকে নিয়ে আসলেই হলো। আমাদের যাওয়ার কি প্রয়োজন? তোরা দুইটা বোন থাকতে একজন গেলে কি হয়? তাছাড়া তুই না গেলে তানবীরকে গিয়ে বল আমি কিছু জানি না। এত বছর পর ছেলেটা বাড়ি আসতেছে আর তোরা এখনও বাহানাই করে যাচ্ছিস। মেঘ মনমরা হয়ে বলল, ভাইয়াকে কিছু বলতে পারবো না। আমি গেলে যদি তোমাদের শান্তি লাগে তাহলে আমি যাব। ঠিক আছে, খেতে বস এখন। মেঘ ফুস করে দম ছাড়ল। অদৃশ্য এক বেড়াজালের অনাকাঙ্ক্ষিতভাবে জড়িয়ে যাচ্ছে। ইচ্ছা অনিচ্ছার মাঝ বরাবর আটকে আছে। সুদীর্ঘ সময়ের অভিযোগের সমাপ্তি করতে যাচ্ছে।
আবির নামক বিষবৃক্ষ অলক্ষিতেই আঁকড়ে ধরছে, যার থেকে নিস্তার পাওয়া অসম্ভব। মেঘ মৃদুমন্দ সমীরণের শীতল হাওয়া বুকে টেনে শান্ত গলায় আওড়ালো, আব্বু কোথায়? এর মধ্যে আদি মিমের পছন্দের এক লিপস্টিক নিয়ে এলোপাতাড়ি ছুটছে। মিমও আদিকে ধরার জন্য প্রাণপণে চেষ্টা করছে। আদি ছুটে এসে মেঘের পেছনে লুকিয়েছে। হালিমা বেগম ছোট করে বললেন, তোর আব্বু অফিসে? আব্বু এত সকালে অফিসে চলে গেল কেন? ভাইজান আজ অফিসে যাবেন না, তাই তোর আব্বু তাড়াতাড়ি চলে গিয়েছেন। হঠাৎ তোর আব্বুকে খুঁজছিস কেন? মেঘ শান্ত কণ্ঠে বলল, ও আচ্ছা, তেমন কিছু না। আব্বু বাসায় থাকলে আব্বুর সঙ্গে এয়ারপোর্টে যেতাম। সবাই অদ্ভুত এক মিথ্যা মায়ায় মগ্ন হয়ে আছে। অন্যকে হারিয়ে জেতার নেশা মাথাচাড়া দিয়ে উঠেছে। নিয়মনীতি ভুলে অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানোটা তাদের কাছে তামাশার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার দরুন প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকতে হচ্ছে। ভুবন পুরানো উত্তপ্ত দুপুরে যানজট পেরিয়ে মেঘরা এয়ারপোর্টে এসেছে। আলী আহমেদ খানের নিজস্ব প্রাইভেট কার আছে। সচরাচর ড্রাইভার গাড়ি চালালেও আজ ইকবাল খান নিজেই ড্রাইভ করে এসেছেন। সামনের সিটে তানবীর, পেছনে আলী আহমেদ খান আর মেঘ বসেছে। মেঘ আজ সাদা রঙের একটা গাউন পরেছে, সাথে হালকা বেগুনি রঙের কেডস। ঘন কালো সুদীর্ঘ চুলগুলো ফ্রান্স বেনি করে সামনের দিকে একপাশে রেখেছে। গাড়ি থেকে নেমে মেঘ এপাশ ওপাশ তাকিয়ে ধীরগতিতে শ্বাস ছাড়ল। সময়ের সাথে সাথে মেঘের বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে কাঁপছে। অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। এয়ারপোর্টের ভেতরে এসেছে ঠিকই, কিন্তু মেঘ তানবীরের পেছনে চুপটি করে দাঁড়িয়ে আছে। আলী আহমেদ খান আর ইকবাল খান কিছুটা দূরে বসে আছেন। অযত্ন অবহেলায় যে সম্পর্কের মৃত্যু ঘটে, একটু যত্নই পারে সেই সম্পর্কের পুনর্জন্ম ঘটাতে। মেঘের অবহেলা, তীব্র বিরক্তি আবিরের হৃদয়ে যে মারাত্মক আঘাতটা করেছিল, মেঘের একটু আধটু কথাতে সেই আঘাতের অনেকটাই কেটে গিয়েছে। গত 10 মাসে দুজনের দূরত্ব কমেছে একটু একটু করে। আকস্মাৎ মেঘের সামনে থেকে সরে গেল তানবীর। মেঘ অবোধ মনে বাঁকা দৃষ্টিতে তাকাতেই হৃৎপিণ্ড কম্পিত হলো। নির্লিপ্ত দুচোখ সতর্ক হলো। অদূরে দাঁড়ানো লম্বা চওড়া যুবকের নিবিষ্ট দৃষ্টিতে সমুদ্রের সীমাহীন গভীরতা মিশে আছে। অদর জুড়ে লেপ্টে আছে আবিষ্ট হাসি। মেঘের চিত্রচাঞ্চল্যে অবজিত ভূকম্পনের আবাস। বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডে প্রবাহিনীর ন্যায় অতি সন্তর্পণে শোণিতের বন্যা বয়ে চলেছে। ভাবাবেগ বর্জিত ছবিতে হৃদয়হীন নিষ্ঠুর এক মানবের দেখা মিললেও বাস্তবিক অর্থে মেঘ আজ সত্যিকারের আবিরের দেখা পেয়েছে। চোখের অকল্পনীয় মায়া, উপচে পড়া ব্যাকুলতা মেঘের মনে অদ্ভুত এক ব্যথার আভাস বার্তার জানান দিচ্ছে। এই ব্যথার নাম যে ভালোবাসা। মেঘ কি বুঝতে পেরেছে সেটা? চোখের মায়ায় হৃদয় পোড়ায় আবির আজ কথাটার যথার্থ উত্তর পেয়েছে। মাহদিবা খান মেঘ নামক সাংঘাতিক ব্যাধিতে আক্রান্ত আবির আজ এক মুহূর্তেই সুস্থ হয়ে উঠেছে। আবিরের মনোমুগ্ধকর অতল চাউনিতে অসীম যাতনার অবসান ঘটেছে। 7 বছর আগে রেখে যাওয়া অভিমানী ছোট্ট মেঘ আজ বড় হয়ে গিয়েছে। তীব্র অভিমানে লাল হয়ে থাকা নাকের ডগা আর স্নিগ্ধ 2 গাল এখন কৃত্রিম ব্লাসনে রাঙিয়ে আছে। মনে লুকায়িত আক্রোশ, উপচে পড়া চোখে আজ অনন্ত মুগ্ধতা উপচে পড়ছে। আবিরের বিষাদে ঢাকা মনে নব্য অনুভূতি তোলপাড় চালাচ্ছে। পুরনো সব স্মৃতি ভুলে নতুনভাবে ভালোবাসতে ইচ্ছে হচ্ছে। কাজল টানা দু চোখের দিকে তাকিয়ে বলতে ইচ্ছে করছে, তুমি কি আমার বুক পকেটে রঙিন চিরকুট হবে? আমার হৃদয়ের অন্তঃস্থলে সঙ্গোপনে আবিষ্ট অনুভূতিগুলো সুরক্ষিত রাখার একমাত্র পন্থা হবে। এত বছর পর ভাইকে পেয়ে তানবীর হাসি মুখে জড়িয়ে ধরল। আবিরও শক্তপোক্ত দুহাতে বুকে জড়ালো। ভ্রাতৃত্বের বন্ধনের অপ্রকাশিত ভালোবাসার প্রখরতা চোখে ভাসছে দুজনের। তানবীর আবিরের কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার গচ্ছিত রেখে যাওয়া অমূল্য সম্পত্তি আজ তোমাকে ফেরত দিয়ে দিচ্ছি। প্রণয় ঘরে আগলে রেখো তাকে, যাকে ঘিরে সুখের আবেশে কত শত স্বপ্ন দেখেছ ভরে। এত দায়িত্ব পালন করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি। আজ থেকে আমার মুক্তি। আমার বোন এখন থেকে তোমার, তাই তোমার বউকে সামলানোর দায়িত্বটাও তোমার। আবির মেঘের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, বউকে সামলাতেই তো 6 মাস আগে ফিরতে হলো। আলী আহমেদ খান এগিয়ে আসতেই আবির চুপ হয়ে গেল। আব্বুকে সালাম দেওয়া মাত্র পিতৃস্নেহে ছেলেকে জড়িয়ে ধরলেন। একমাত্র ছেলের প্রতি তার ভালোবাসা বরাবরই একটু বেশি তীব্র, তাই আবিরের জন্মের পর আর কোনো সন্তান নেওয়ার কথা চিন্তাও করেননি। বাবা হিসাবে সবসময় নিজের সেরাটাই দিয়েছেন ছেলেকে। ইকবাল খানও
সহাস্যে আবিরকে বুকে জড়ালেন। সম্পর্কে কাকা হলেও আবিরের সাথে তার সম্পর্ক অনেকটা বন্ধুর মতো। তার জীবনের সুখ দুঃখের বহু ইতিহাস আবিরের জানা। আবির দূরে থেকেও যেন আত্মিকভাবে জড়িয়েছিল সবার সাথে। আবির আব্বু চাচুর সাথে কথা বলছে, মেঘ অদূরে দাঁড়িয়ে সে দৃশ্য দেখছে। আলী আহমেদ খান হঠাৎ বললেন, চলো বাসায় যাওয়া যাক। ইকবাল খান একটা লাগেজ নিয়ে গাড়ির দিকে যেতে লাগলেন। আলী আহমেদ খান মেঘের দিকে তাকিয়ে সহসা ডাকলেন, আম্মু এদিকে এসো। মেঘ মাথা নিচু করে এগিয়ে এসেছে। মেঘের ধুকপুকানি বেড়ে অট্টালিকা শুয়ে দিচ্ছে। আবির স্থির দৃষ্টিতে তাকিয়ে অব্যাকুল কণ্ঠে প্রশ্ন করল, কেমন আছেন? আলী আহমেদ খান একগাল হেসে বললেন, এই পিচি মেয়েকে আপনি করে বলছো কেন? তুই করে বলো। আবির মলিন হেসে ফের প্রশ্ন করল, কেমন আছিস? আবিরের মুখে সবসময় আপনি শুনতে শুনতে ওটাতেই মেঘ অভ্যস্ত হয়ে গিয়েছিল। হঠাৎ বৃষ্টির মতো আবিরের বলা তুই শব্দটাতেও খানিক চমকে উঠল। চঞ্চল মনটা কেমন করে কাঁপছে। চোখ তুলে তাকিয়ে কাপা গলায় উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আলী আহমেদ খান বললেন, আমি যাচ্ছি, তোমরা তাড়াতাড়ি এসো। আবির চোখে ইশারা দিতেই তানভীর আরেকটা লাগেজ নিয়ে চলে যেতে লাগলো। মেঘ চোখ নামিয়ে বড় আব্বুর সাথে যাওয়ার জন্য যেই পা বাড়াবে অমনি আবির মেঘের হাত চেপে ধরল। কিং কর্তব্য বিমূঢ় মেঘ বিস্ময় সময় তাকালো। হাতের সাথে সাথে মেঘের সর্বাঙ্গে ভয়ঙ্কর রকমের কম্পন হচ্ছে। মেঘ প্রশস্ত আঁখিতে আবিরকে দেখছে। নিস্তব্ধ চেহারার রং পাল্টাতে সময় লাগলো না বেশি। কিছু মুহূর্তের ব্যবধানে চোখে মুখে তীব্র ক্রোধ ফুটে উঠল। আচমকা এভাবে হাত ধরাটা ঠিক পছন্দ হয়নি। মেঘ সর্বশক্তি দিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করছে। ঘাড় ঘুরিয়ে বারবার বড় আব্বুকে দেখার চেষ্টা করছে। মেঘের ক্রোধে ফুঁসে ওঠা মুখশ্রী দেখে আবিরের ঠোঁটের হাসি প্রখর হলো। আবির অন্য হাতে অবিন্যস্ত চুল ঠিক করে আলগোসে ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, আমার সাথে ম্যাচিং করে ড্রেস পরার কারণটা কি জানতে পারি? মেঘের ক্রোধান্বিত দৃষ্টি ক্ষীণ হলো। অতর্কিতে কপাল কুঁচকালো। চেহারায় উদ্বেগের ছাপ স্পষ্ট। নিজের পরনের জামার দিকে তাকিয়ে সহসা আবিরের দিকে আশ্চর্য নয়নে তাকালো। আবিরের পরনে সাদা শার্ট দেখে আলগোসে ভুরু কুঁচকে আসে। অপ্রত্যাশিত ঘটনা এড়াতে নিজেকে ধাতস্থ করে ঢোক গিলে দৃঢ়কণ্ঠে বলল, আমি কি করে জানবো যে আপনি সাদা শার্ট পরে আসবেন? শীতের রাতে টিনের চালে শিশির বিন্দু পড়ার মতো মন পিঞ্জরে প্রণয়ের বেহালা পাচ্ছে। মায়াবী আবেশে কত শত স্বপ্ন উঠছে। আবির নির্লিপ্ত ভঙ্গিতে বলে উঠল, জানলে বুঝি পড়ে আসতে না? বিদ্যুৎ চমকানোর গতির মতো অনেক শৈলীতে মেঘ জানালো, ভুল করেও পড়তাম না। এখন হাত ছাড়ুন আমার। না ছাড়লে কি করবি? আবিরের অহেতুক প্রশ্নে মেঘের ভীষণ রাগ হলো। আবিরের সাথে অল্প স্বল্প কথা হয় মানে এই নয় প্রথম দেখা এভাবে হাত ধরে ফেলবে। মেঘ ঘাড় ঘুরিয়ে তানবীরকে দেখার চেষ্টা করলো। এত মানুষের ভিড়ে তানবীরকে আর দেখা গেল না। মেঘ মাত্রাতিরিক্ত রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বলল, কোন অধিকারে ছুঁয়েছেন আমায়? আবির অতর্কিতে কপাল কুঁচকালো। দাঁতে দাঁত চেপে নিরেট কণ্ঠে উত্তর দিল, আমায় অধিকার বুঝতে শেখাতে আসিস না। তোকে ছোঁয়ার জন্য যদি অধিকারনামায় স্বাক্ষর করতে হয়, আমি সেই অধিকারনামায় স্বাক্ষর করে হলেও তোকে ছুঁব। আবিরের কথার কঠোরতা বুঝতে পেরে মেঘ কিছু সময়ের জন্য নিশ্চুপ হয়ে রইল। আবির মেঘের হাতটা আরো শক্ত করে ধরে বলল, রাগ হচ্ছে? হাত ধরার অপরাধে খুন করতে ইচ্ছে করছে? ছুরির ব্যবস্থা করে দেব?